আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৯১তম উপজেলা ফরিদপুর সদরে। তো চলেন শুরু করি। ফরিদপুর ঢাকা বিভাগের জেলা হলেও বাংলাদেশের পরবর্তী বিভাগগুলোর একটি হচ্ছে এই জেলা। পদ্মা ও কুমার নদের অববাহিকায় অবস্থিত প্রাচীন এই জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ। ১৩০০ সালের প্রথম দিকে অর্থাৎ আজ থেকে প্রায় ৭০০ বছর আগে বিখ্যাত সুফি সাধক হযরত শেখ শাহ ফরিদ এখানে অবস্থান করেন, আর তার নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ হয় ফরিদপুর। ইতিহাস ঐতিহ্যের এক দারুণ সম্ভার এই জেলা। বাংলাদেশের ১৪তম বৃহত্তম শহর ফরিদপুর, তাই এখানে ঘুরে দেখা এবং জানার আছে অনেক কিছু। পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট সহ খাবারের এক অপূর্ব সমাহার এই জেলায়। আজকের ভিডিওতে ঘুরে দেখব এই ফরিদপুর সদর উপজেলার আনাচে কানাচে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফরিদপুর সদর উপজেলার ঘোরাঘুরি শুরু করলাম এখানকার একটা জনপ্রিয় জায়গা থেকে। এটা হচ্ছে ধলার মোড়। চরভদ্রাসন থেকে আমি ফরিদপুর সদরে ঢুকলাম এবং চলে আসলাম সরাসরি এই ধলার মোড়ে। তবে এখানে এসে হচ্ছে আমি নিজের ধরা খেয়ে গেলাম, কারণ এখন যেহেতু বর্ষাকাল না, তো নদীতে হচ্ছে পানি নেই, অনেক দূরে হচ্ছে গিয়ে পানি। তো চরভদ্রাসনের চর দেখে এখন আর হচ্ছে এখানে এতটুক পথ পাড়ি দিয়ে হচ্ছে নদী পর্যন্ত যেতে ইচ্ছে করতেছে না। সো ফরিদপুরের ঘোরাঘুরি আমার মেইনলি আজকে তেমন কিছু দেখবো না, কালকে সকাল থেকে শুরু করব আমার আসল ফরিদপুর শহর ঘোরাঘুরি। আমি চলে আসলাম হোটেলে। উঠেছিলাম ফরিদপুরের রাজস্থান হোটেলে। শরীর টায়ার্ড ছিল, তাই একটা ঘুম দিয়ে সুইট রেস্তোরাঁয় রাতের খাবার শেষ করলাম। সুইট রেস্তোরাঁ থেকে রাতের ডিনার শেষ করে এখন চলে আসলাম হচ্ছে রাজবাড়ি ভাঙা রাস্তার মোড় এটাকে বলে। আমার পিছনে হচ্ছে ভাঙা রাস্তার মোড়, আর ঠিক এই মোড়েই হচ্ছে বাগাত ঘোষ মিষ্টান্ন ভান্ডার, যেটা হচ্ছে আমার পিছনে। এটা হচ্ছে ফরিদপুরের সবচেয়ে বিখ্যাত একটা দইয়ের দোকান। তো চলে আসলাম খাওয়ার পর এখন দই ট্রাই করবো। দোকানে ঢুকে তাদের মিষ্টির বাহার দেখে জিহ্বায় পানি চলে আসলো। তবে এই বাগাটের বিখ্যাত হচ্ছে দই। দইয়ের জন্য নাকি পুরো ফরিদপুরে বাগাট খুবই জনপ্রিয়। এখানে এরকম বাটিতে করে দই দেওয়া হয়, ১ প্লেট ৮০ টাকা। এটা কিছুটা আপনি বগুড়ার যে সরা দই যেটাকে বলে ওইটার মতো হচ্ছে টেস্ট পাবেন। সরা দইয়ের উপরে যেরকম সর থাকে, এটাও হচ্ছে এরকম উপরে সর। খাচ্ছি যে ওই সরগুলো হচ্ছে দাঁতে লাগতেছে, মুখে লাগতেছে সরগুলো। টাকা লাগে এখানে আসা হয় মাঝে মধ্যে আসলে। ও আচ্ছা, এই বাগাটের মিষ্টি কি খুব ভালো লাগে? হ্যাঁ, আমার কাছে ফেভারিট লাগে। ও আচ্ছা, এই জন্য খেতে চলে আসছেন? জি, প্রায় আসি এখানে। ও আচ্ছা, কেমন লাগে, টেস্ট কেমন? হ্যাঁ, আমার কাছে ছানা, ওনাদের রসমালাই এগুলো প্রায় সব থেকে ভালো লাগে। এখানে টক মিষ্টি দই, সরা দই, টক দই, রসমালাই থেকে শুরু করে এত ধরনের মিষ্টি পাওয়া যায়, সবগুলোর নামও আমার মনে নেই। সাথে ওনাদের স্পেশাল ঘিও আছে। আমি খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে ফজর নামাজ পড়েই বের হয়ে গেলাম। হোটেলের সামনে থেকেই একটা অটোতে উঠে পড়লাম। চলে আসলাম রাজবাড়ি রাস্তার মোড়ে। এটা হচ্ছে ৩ রাস্তার মোড়। আমার ঠিক পিছনেই হচ্ছে ফরিদপুর শহরের রাস্তাটা, আর এইদিকে আমার ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে দৌলতদিয়া ঘাট বা গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ মোড় যেটাকে বলে। আর সোজা স্ট্রেট হচ্ছে আপনার যশোরের দিকে, কুষ্টিয়ার দিকে যে রাস্তাটা, এটা। সো এটা কিন্তু হচ্ছে পুরাতন একটা জায়গা। আগে হচ্ছে ফরিদপুরের মেইন এন্ট্রি জোন কিন্তু ছিল এটা, পদ্মা ব্রিজ হওয়ার আগে দৌলতদিয়া ঘাট হয়ে সব বাস হচ্ছে এইখানে স্টপেজ দিয়ে তারপরে যেত। তো এখান থেকে এখন আমি যাব হচ্ছে কানাইপুরে। রাজবাড়ি রাস্তার মোড় থেকে কানাইপুর মোড় পর্যন্ত অটো ভাড়া ৩০ টাকা। মোড়ে নেমে রাস্তা ধরে একটু হাঁটলেই চোখে পড়বে সুন্দর এক জমিদার বাড়ির দরজা। এটি ফরিদপুরের ঐতিহ্যবাহী কানাইপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষ্মীনারায়ণ শিকদার। মুর্শিদাবাদের নবাব পরিবারের সাথে তার যোগাযোগ ছিল।
আর সেই সূত্রেই তিনি প্রায় ৩০০ বছর আগে এই অঞ্চলে জমিদারিত্ব লাভ করেন আর কুমার নদের তীরে বিশাল এই জমিদার বাড়ি নির্মাণ করেন। এই জমিদার বাড়িটিতে প্রাসাদ ভবন, অন্দরমহল সহ বেশ কয়েকটি ভবন ছিল, কিন্তু বেশিরভাগ ভবনই এখন ধ্বংস হয়ে গেছে। লাল ইট দিয়ে নির্মিত বাড়িটিতে ইন্দো ইউরোপীয় রীতির সঙ্গে দেশীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। এর সম্মুখভাগের স্থাপত্য নকশা খুবই নান্দনিক। প্রাসাদ ভবনের পূর্ব দিকে রয়েছে অন্দরমহলের প্রবেশপথ। ভেতরে প্রবেশ করতেই চারদিকে স্থাপনা আর মাঝে ফাঁকা জায়গা। এখানে দুই দিকে দুইটি মন্দির আছে। এর একটি লক্ষ্মীনারায়ণ মন্দির এবং অন্যটি শিব মন্দির। এই মন্দিরগুলোতে কিন্তু এখনো নিয়মিত পূজা করা হয়। প্রাসাদ ভবনের ২ তলায় ছিল বারান্দা এবং সিংহাসন। সেখান থেকে বসে বসে জমিদাররা এই মন্দিরের পূজা দেখতেন। এখন অবশ্য সেই বারান্দাগুলো নেই। জমিদার লক্ষ্মীনারায়ণের মৃত্যুর পর তার স্ত্রী ভবতারিণী জমিদারি পরিচালনার দায়িত্ব পান। তিনি স্বামীর নামে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন। ভবতারিণী এরপর দায়িত্ব দেন তার ছেলে সতীশচন্দ্র শিকদারকে। আর তার মৃত্যুর পর তার ২ পুত্র সুরেন্দ্রনাথ শিকদার ও নির্দবরণ শিকদারের মধ্যে সম্পত্তি ভাগ হয়ে যায়। ১৯৫০ সাল পর্যন্ত শিকদার বংশের ১৬টি পরিবার এখানে বসবাস করত। ১৯৪৭ সালে যখন ভারত ভাগ হয়, এরপর থেকেই মূলত এখানকার যে জমিদারের বংশধররা ছিলেন তারা কলকাতায় চলে যান। আর এরপর থেকেই মোটামুটি এই জমিদারি শেষ হয়ে যায়। ২ বছর আগে একবার এই জমিদার বাড়িতে আসছিলাম। এই জমিদার বাড়ির পাশেই এই দোকানটা খোলা ছিল। মনে আছে তখন বাইক নিয়ে আসছিলাম আমরা ৪ জন ২ বাইকে। তো এই দোকানটাতে বসে অনেকক্ষণ আড্ডা দিছিলাম। তখনও আসছিলাম ফজরের পরপর। আজকেও আসছি ফজরের পরপর। কানাইপুর থেকে আবারও একইভাবে অটোতে রাজবাড়ী রাস্তার মোড়। এবার গন্তব্য রাজবাড়ী হাইওয়ে ধরে। আমি কানাইপুর জমিদার বাড়ি থেকে এখন চলে আসছি এই ফরিদপুরের মুসলিম মিশনে। এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, যেখানে এতিমখানা, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। এই অঞ্চলের কিছু গুণী ব্যক্তি কর্তৃক ১৯৮১ সালে এটি প্রতিষ্ঠিত হয় এতিম, অনাথ ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও কর্মমুখী শিক্ষা প্রদানের লক্ষ্যে। তোমরা কি এখানে পড়াশোনা করো? কে কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি আর ক্লাস 8 এ পড়ি। তোমরা? আমরা ক্লাস 7 এ পড়ি। ও, এখানে কি সায়েন্স, আর্টস, কমার্স আছে? জি জি। কেমন লাগে এই জায়গায় পড়ালেখা করতে? এখানে কি খেলাধুলা করা যায়? জি মাঠটাও আছে? জি। এই পাশে আছে। মুসলিম মিশনের এই ক্যাম্পাসে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি যে কেউ ঘুরে দেখতে পারেন, তবে বিশাল এই ক্যাম্পাসে অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে হয়। রাজবাড়ী হাইওয়ের পাশেই এই মুসলিম মিশন। আবারও একটা অটোতে উঠলাম। গন্তব্য এবার গোপালপুরে। অটো থেকে নামলাম ফ্যান প্যারাডাইস পার্কের রোডে। চিল করার জন্য ফরিদপুরে এটা খুব ভালো একটা জায়গা, যদিও সকালে এখনো চালু হয়নি বলে ঢুকতে পারিনি। এখন চলে আসলাম একটা পুরাতন জমিদার বাড়ির সামনে। এটাকে বলা হয় বাবুর বাড়ি, আর এলাকাটার নাম গোপালপুর। এটা গোপালপুর বাবুর বাড়ি। জোস একটা জায়গা। আমি যখন আসি তখন আসলে চিন্তা করি নাই যে এই জমিদার বাড়িটা এত সুন্দর হবে। আর জমিদার বাড়িতে আসার আগেই গিয়ে জমিদার বাড়ির পুকুরটা পরে, ২ পাশে ঘাটলা, এক পাশে নারিকেল বাগান। মোটামুটি একটা কেরালা ফিল। অস্থির একটা জায়গা, অস্থির। তবে এই জমিদার বাড়িটি কে কবে নির্মাণ করেছিলেন সেগুলো কিছুই জানতে পারিনি। তবে এই বাড়ির একটি ভবনে লেখা রয়েছে ক্ষীরোদ ভবন। সেখান থেকে বোঝা যায় ভবনটি নির্মিত হয় প্রায় ১৫০ বছর আগে, বাংলা ১৩৪২ সালে, এবং এর নির্মাতা ছিলেন শ্রী ক্ষিতীশচন্দ্র সরকার। তবে স্থানীয়দের কাছে বাড়িটি ঈশানবাবুর বাড়ি নামে বেশ পরিচিত। তবে এই বাড়ির সবচেয়ে সুন্দর স্থাপনা এর পাশের ২টি মন্দির। জমিদার বাড়ির পাশে ২টা মন্দির আছে। একটা শিব মন্দির আর একটা দোল মন্দির। এই প্রথম এত সুন্দর কোনো দোল মন্দির দেখলাম। জমিদার বাড়ির অবস্থা যাই হোক না কেন, মন্দির ২টা খুবই সুন্দর।
রাস্তার একদম পাশে। ভোলানাথের মন্দির, এখানে কি পূজা শিব হয়? মন্দির হয়, শিব এখানে কি পূজা হয়? শিব পূজা হয়। আর ওইটা? আর ওটা দোল পূজা হয়, দোল চৈত্র মাসে দোল পূজা হয়। দুইটা কি একই জমিদার বাড়ি? হ্যাঁ, এইটাই সব। দুইটা মন্দিরে খুব সুন্দর কারুকাজ করা, যদিও সংস্কারের কারণে এখন অনেকটাই মলিন। মন্দির দুটোতেই নিয়মিত পূজা হয়। গোপালপুর থেকে আমি এবার যাচ্ছি বেশ খানিকটা দূরে অম্বিকাপুর। গোপালপুর জমিদার বাড়ি দেখে আমি এখন চলে আসছি কুমার নদীর তীরে অম্বিকাপুর নামক জায়গায়। আর এটা হচ্ছে সজনবাদিয়ার ঘাট, যেখানে বসে পল্লকবি জসিমউদ্দিন তার বিখ্যাত সজনবাদিয়ার কবিতাটি রচনা করেছিলেন। এই নদীর তীরেই বাংলাদেশের পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। 1904 সালে কবি জন্মগ্রহণ করেন ফরিদপুরে। যদিও তার জন্ম হয়েছিল মামাবাড়িতে, কিন্তু এটি তার পৈতৃক বাড়ি। তিনি তার কবিতায় বাংলার গ্রামীণ জীবনের সাথে প্রকৃতির এক অপূর্ব চিত্র ফুটিয়ে তুলতেন, আর এ কারণেই তাকে ডাকা হয় পল্লীকবি নামে। এটা হচ্ছে কবির ঘর, এবং এখানে বসেই কবি রাখালি, নকশিকাঁথার মাঠ, কবর, সজনবাদিয়ার ঘাট এসব বিখ্যাত সব কাব্যগ্রন্থ তিনি এই ঘরে বসেই রচনা করেছিলেন। এখানের প্রতিটি ঘর, প্রতিটি জায়গায় রয়েছে কবির স্মৃতিচিহ্ন, আর পুরো বাড়ি জুড়েই কবির সেই সব স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে সযত্নে। জসিমউদ্দিন ফরিদপুর জিলা স্কুলে পড়াশোনা করেন, এরপর ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কবি ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় তিনি রচনা করেছিলেন তার সেই বিখ্যাত কবর কবিতা। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। জসিমউদ্দিনের সেই বিখ্যাত কবর কবিতা। আর এটি হচ্ছে সেই কবর কবিতার ডালিম গাছ, যেখানে কবির দাদিকে কবর দেয়া হয়। কবির শেষ ইচ্ছা অনুযায়ী 1976 সালে তার মৃত্যুর পর তাকেও তার দাদির পাশে এই ডালিম গাছের ছায়ায় কবর দেয়া হয়। যদিও পিছনের এই ডালিম গাছটি হচ্ছে সেই মূল ডালিম গাছটির প্রতীকী, কিন্তু তারপরেও তার সেই কবিতার কথাগুলো মনে পড়ে যায় এই ডালিম গাছটি দেখা মাত্রই। এই বাড়িতে এই কবিতার পরিবার সহ বাস করতেন। এখানে তার স্ত্রী, ছেলে, মেয়ে সবারই স্মৃতি রয়েছে। এই বাড়ির প্রতিটি ঘরই এমন কবির পরিবারের স্মৃতি বিজড়িত। বাড়িতে অনেকগুলো ঘর আছে। এই ঘরটা হচ্ছে কবির ছেলে ছিলেন যে হাসু, তিনি এখানে বড় হয়েছেন। লালটিনের এই ঘরটিতে কবির যে শ্রেষ্ঠ বন্ধু ছিলেন দীনেশচন্দ্র সেন, তার সাথে কবির যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতি কাগজ বা দলিলাদিগুলো সব এই রুমে সংরক্ষিত। এর পাশেই রয়েছে কবির বাবার ব্যবহৃত একটি ঘর। বর্তমানে এই বাড়িতে কেউ না থাকলেও কবির বংশধরেরা বাড়িটিকে নিজ উদ্যোগে জাদুঘর হিসেবে টিকিয়ে রেখেছেন। জি জি, শুধু আসলে কবির এই স্মৃতি বিজড়িত বাড়ি দেখার জন্য আসছি। কেমন লাগতেছে? হ্যাঁ, এইমাত্র দেখা শুরু করলাম, ভালোই লাগতেছে। আমরা 4 জন শিক্ষক আছি, 5 জন। আর একজন শিক্ষক পুকুরে গোসলও করলো সেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ, আমরা আসলে এনজয় করতেছি বিষয়টা। আপনারা আপনারা কোথাকার টিচার? আমরা শেরবাংলা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের টিচার। আগারগা? আগারগা মেট্রো স্টেশনের সাথে স্কুল। ওই যে ঘাটে গেলাম, ঘাটে গিয়া তো ওই যে কি জানি সুজন বাদিয়ার ঘাট, এখানে বেদেরা থাকতো। একটু বেদে রাফি ভাই। থাকতো, সেখানে একটু গোসল করলাম। সেটা তো ভালোই লাগলো যে জসিমউদ্দিন যদি এখানে একদিন গোসল করে থাকে, সে নিজে একটু গোসল করে তার সাথে একটু একাত্মতা প্রকাশ করে। এইরকম স্মৃতি নিয়ে এই গোসলটা করলাম। ফরিদপুরে আসলে অবশ্যই কবির এই বাড়িটি আসলে ঘুরে দেখা উচিত। তাহলে আমি আসলে গ্রাম বাংলার প্রকৃতি কি জিনিস বা কি সৌন্দর্য, তার কি রূপ, যে রূপ দেখে কবি বিমোহিত হয়েছিলেন, সেটা আপনি একটু হলেও উপলব্ধি করতে পারবেন যদি আপনি এখানটায় আসেন।
সো এখান থেকে হচ্ছে এখন বের হব, বের হয়ে এখন ফরিদপুর শহরে চলে যাব। আর এই অম্বিকাপুর আসার রাস্তাটা কিন্তু একদমই সহজ, আপনি ফরিদপুর সদর থেকে যে কোনো অটো বা রিক্সায় কিন্তু সরাসরি চলে আসতে পারবেন। সরাসরি চলে আসলাম আলিপুর মোড়ে। আলিপুর মোড় থেকে এখন যাব ফরিদপুর ডিসি অফিসের দিকে। এই দিকটাতে অনেকগুলো পুরনো স্থাপনা আছে, হাঁটতে হাঁটতে সব দেখতে লাগলাম। রাস্তাটাও বেশ সুন্দর। এই এরিয়া পুরোটাই প্রশাসনিক সব অফিস। আজকে শুক্রবার হওয়াতে এরিয়াটা একদম ফাঁকা ছিল, আর এজন্য ফরিদপুর মিউজিয়ামটা অবশ্য বন্ধ ছিল। পাশেই ছিল শাহ ফরিদ জামে মসজিদ, যে সুফি সাধক শাহ ফরিদের নামানুসারে এই জেলার নামকরণ হয়েছিল ফরিদপুর। এরপর দেখলাম ফরিদপুর জিলা স্কুল। এটি প্রতিষ্ঠিত হয় 1840 সালে। তখন অবশ্য এর নাম ছিল ইংলিশ সেমিনারি স্কুল। স্কুলের পাশেই ছিল ফরিদপুর ব্যাপটিস্ট চার্চ। চার্চ থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম ফরিদপুরের আরেকটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজে। শতবর্ষী এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1918 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন নিখিল ভারত কংগ্রেসের সভাপতি ও খ্যাতিমান আইনজীবী অম্বিকাচরণ মজুমদার। আর এর নামকরণ করা হয়েছিল বাইশরশির জমিদার রাজেন্দ্র রায় চৌধুরীর নামে। কলেজ থেকে এখন যাব ফরিদপুরের তেঁতুলতলার দিকে। চলে আসলাম ফরিদপুর শহরের সবচেয়ে সুন্দর একটি জমিদার বাড়ি, ময়জউদ্দিন চৌধুরী জমিদার বাড়ির সামনে। ফরিদপুরের জমিদার খান সাহেব ময়জউদ্দিন বিশ্বাস 1885 সালে তৎকালীন 11 লাখ রুপি দিয়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। বাড়িটিতে রয়েছে 4টি ভবন, মসজিদ, ময়জউদ্দিনের কবরস্থান ও 2টি পুকুর। 55 বিঘা জমির ওপর বাড়িটি স্থাপিত হলেও 1900 সালের দিকে হালিমা বালিকা উচ্চ বিদ্যালয়, ময়জউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং যাতায়াতের রাস্তার জন্য জমিদার বাড়ির কিছু পরিমাণ জমি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে বাড়িটি 1916 সালে পুনর্নির্মাণ করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা চৌধুরী আবদুল্লাহ জহিরুদ্দিন লাল মিয়া, ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ও এনায়েত হোসেন চৌধুরী তারা মিয়া এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তারা সবাই পাকিস্তানের অন্যতম প্রধান রাজনীতিবিদ ছিলেন। তৎকালীন পূর্ব বাংলায় ঢাকার বাইরে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এই ময়েজ মঞ্জিলেই হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলায় একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এমনকি মহাত্মা গান্ধী সহ তৎকালীন পাকিস্তানের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এই জমিদার বাড়িতে আসেন। বাড়ির পাশেই রয়েছে একটি মসজিদ, আর মসজিদের পাশে জমিদার ময়জউদ্দিন বিশ্বাসের কবর। এখানে 2 তলার গম্বুজ বিশিষ্ট একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এই স্থাপনাটি খুবই নান্দনিক, যদিও কবরে এমন স্থাপনা নির্মাণ করা ঠিক নয়। ময়েজ মঞ্জিল দেখে আলিপুর হয়ে আমি এবার যাব ভাঙা রাস্তার মোড়ে। এখানে শ্রীধাম শ্রীঅঙ্গন নামে একটা মন্দির আছে, সেটা দেখতে চলে এলাম। এটা বেশ বড় একটা মন্দির, ভিতরে হচ্ছে আরো দেখলাম এরকম 2-3টা মন্দির আছে। সো শুধু যদি ঘোরার জন্য যদি আসতে চান তাহলে হচ্ছে আসতে পারেন, দেখে যেতে পারেন। এই মন্দির থেকে একটু সামনে আরেকটা মন্দির আছে, যেটা গোপাল মন্দির। এটিও প্রায় শতবর্ষী পুরনো। এটার সামনে আবার আড্ডা দেওয়ার খুব সুন্দর জায়গাও আছে। এখান থেকে বের হয়ে ভাঙ্গা রাস্তার মোড় থেকে আমি এখন যাব ফরিদপুর হাসপাতালের দিকে। সরাসরি চলে আসলাম আমি বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউটে, যেটা এই ফরিদপুর সদরে অবস্থিত। আর এই জায়গাটা হচ্ছে অস্থির একটা জায়গা। এখানে হচ্ছে আপনি ঘোরার মতো বেশ কতগুলো জায়গা আছে, পুকুর আছে, মাঠ আছে, পাশে ঈদগাহ আছে। এখানে হচ্ছে একটা নারিকেল বাগানের রাস্তা আছে, খুবই সুন্দর ছবি তুলতে পারবেন। প্লাস হচ্ছে নদী না থাকলেও বাংলাদেশের নদ নদীগুলো কিরকম সেটার একটা মানচিত্র বা ম্যাপ ডিজাইন করা হয়েছে এখানে। তো সেটা দেখতে পারবেন, সেটা দেখলে নদ নদী গুলো সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া হবে।
বাংলাদেশের কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করে কোথায় কোন নদীর সাথে মিশেছে, সেই সব নদীগুলো আবার কোন জেলা দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, তার পুরো একটা নকশা করা হয়েছে এই জায়গায়। এখানে মূলত বাংলাদেশের নদ নদীসমূহ নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এটি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। জায়গাটা খুবই সুন্দর, এখানে প্রচুর মানুষজন আসে বিকালবেলা ঘুরতে। আর এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিটও লাগে না, অনুমতিও লাগে না, আপনি আসলে কিন্তু ঘুরে দেখে যেতে পারবেন। সো ফরিদপুর সদরে আসলে এই জায়গাটা হচ্ছে আপনার ঘোরার লিস্টে মাস্ট থাকতেই হবে আমি মনে করি। নদী গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে একটা অটোতে উঠলাম। এবার আমার গন্তব্য বেশ দূরের একটা জায়গায়। প্রথমেই যাব মুন্সিবাজার বাইপাস মোড়ে। যাওয়ার পথে চোখে পড়ল বিসমিল্লা শাহের দরগা। এটা হচ্ছে গিয়ে বাইপাস মোড়, এদিক দিয়ে হচ্ছে গিয়ে আপনার ফরিদপুর শহর বাইপাস করে চলে যায়, আর এই সাইডটা দিয়ে হচ্ছে গিয়ে ফরিদপুর শহরে ঢুকতে হয়। আর এই দিকে হচ্ছে গিয়ে ভাঙ্গার রোড, ভাঙ্গা থেকে এদিক দিয়ে ফরিদপুরে আসে। বাইপাস মোড় থেকে আরেকটা অটোতে করে নামলাম গেরদা বাজারে। এরপর মিনিট 5 হাঁটার পরে চলে আসলাম গেরদা গায়েবী মসজিদের সামনে। ফরিদপুর অঞ্চলের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ঐতিহাসিক একটি মসজিদ হচ্ছে এই গেরদা গায়েবী মসজিদটি। মসজিদটি প্রায় 400 বছরের পুরাতন। প্রাচীন মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে এখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হয়। তাই এটি দেখে এখন বোঝার উপায় নেই যে মসজিদটা কতটা প্রাচীন। নতুন মসজিদের পশ্চিম দেয়ালে একটি ফলকে ফার্সি ভাষায় এর নির্মাণসাল লেখা রয়েছে 1013 হিজরি, যদিও সময়ের ব্যবধানে সেটিও অস্পষ্ট। আর এই ফলকটি গেরদা ফলক নামে পরিচিত। এই যে পিলারটা, এখানে যে পাথরটা, এটাই হচ্ছে পুরনো মসজিদের সেই পাথরগুলো। যে দুইটা প্রবেশ পথ এই নতুন মসজিদে করা হয়েছে, এখানে হচ্ছে ওই পুরাতন মসজিদের এই 4টা এরকম পিলার বা পাথর, এটা হচ্ছে এখানে দেয়া হয়েছে মসজিদের প্রবেশ পথে। এই মসজিদে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মোবারক, হজরত আলী রাদিয়াল্লাহু এর গোফ মোবারক, ইমাম হাসান ও হুসাইনের জুলফ, বড় পীর আব্দুল কাদের জিলানীর জোব্বা এই মসজিদে রক্ষিত আছে। আর এগুলো দেখার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এই মসজিদে আসে। মসজিদের এই উত্তর পাশে হচ্ছে আলাদা করে একটা রুম বানানো হয়েছে। এই রুমটাতেই আমাদের নবীজির সেই সব জিনিসগুলো রক্ষিত আছে, কিন্তু এটা দেখানো হয় শুধুমাত্র জুমার নামাজের পরপর। তা আমি আসলে এটা জানতাম না, এই জন্য আসলে দেখতে পারতেছি না এখন আর। গেরদা মসজিদে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম চরকমলাপুর বাজারে। এই জায়গাটা ফরিদপুরে খুবই জনপ্রিয় সন্ধ্যার স্ন্যাক্সের জন্য। প্রথমে একটা কাবাবের দোকানে ঢুকলাম। গরুর শিক কাবাব বিক্রি হচ্ছিল। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কাবাব খাওয়া হয় বন রুটি দিয়ে। এই হচ্ছে আমার পিছনে বিল্লাল ভাই, বিল্লাল ভাইয়ের কাবাবের দোকান। উনি এখানে বিভিন্ন ধরনের কাবাব এবং হালিম টালিম বিক্রি করে। তা আজকে হচ্ছে এখানে আমি এখন একটু সন্ধ্যার নাস্তা করব। 100 টাকা দিয়ে 1 পিস রুটি সহ কাবাব নিলাম। অনেকদিন পর একটা সেই লেভেলের কাবাব খেলাম। আমি রাজশাহীতে যে চিকেন বার্গার বিক্রি করে ওইখানে 30 টাকা না 60 টাকা করে ওটা খাইছিলাম, এত ভাল লাগছিল। আর এরপরে ঢাকার বাইরে কোথাও এইসব কাবাব চপ এগুলো আসলে ভাল লাগেনি, কিন্তু এইটা ফার্স্ট ক্লাস, একেবারে ফার্স্ট ক্লাস। আর এটা খাওয়ার সিস্টেম হচ্ছে এরকম সালাদ দিয়ে, রুটি দিয়ে, তারপরে হচ্ছে কাবাবটা খাইতে হবে। বেস্ট। ঢাকার বাইরে খাওয়া আমার এখন পর্যন্ত বেস্ট শিক কাবাব। কাবাবের দোকানের সামনেই একটা চপের দোকান আছে। এখানে বিভিন্ন ধরনের চপ পাওয়া যায়। কবুতরের চপ, এটা কোয়েল, এটা চিংড়ি, এটা খাসি, এটা আছে ডিম, এটা মুরগির পা, এটা ফুলকপি, এটা মুরগির চপ। আমি নিলাম কোয়েলের চপ, কবুতরের চপ আর খাসির চপ। প্রথমে শুরু করলাম কবুতরের চপ দিয়ে। এটার দাম ছিল 30 টাকা। আলুর চপের মধ্যে কবুতরের ছোট এক পিস মাংস দেয়া। আমার কাছে এটা তেমন একটা ভালো লাগেনি। তো এখন খাচ্ছি হচ্ছে খাসির চপটা। এটা হচ্ছে সেম পিস, ছোট ছোট হচ্ছে 3 পিস খাসির মাংস পেলাম, আর সাথে হচ্ছে সবই আলু। তো আমার কাছে এটাও তেমন একটা ভালো লাগেনি।
সো এখন হচ্ছে বেস্ট পার্ট, এটা হচ্ছে কোয়েলের চপ। এটা আমার হচ্ছে দেখেই ভালো লাগছে। ভিতরে হচ্ছে একদম হাফ কোয়েল, একদম মাংসে পরিপূর্ণ, আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 50 টাকা। এই জিনিসটা আরো বেশি ভালো লাগছে। পুরো ফ্রাই, সাথে হচ্ছে গিয়ে সালাদ। ওয়াও, এটা বেস্ট। এই পর্যন্ত যে 3টা চপ খাইলাম আমি, এটা আমার কাছে বেস্ট লাগছে। আমার কাছে মনে হয় যে যদি আপনি ট্রাই করেন তাহলে 100% হচ্ছে এই কোয়েলের চপটা ট্রাই করা উচিত, বেস্ট। চপ খেয়ে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে আসলাম ফরিদপুরের তেঁতুলতলায়। কারণ ফরিদপুরে আপনি আর কিছু খান আর না খান, এই তেঁতুলতলার মিষ্টি না খেলে ফরিদপুর ঘুরাই বৃথা হয়ে গেল। এখানে অবশ্য বেশ কয়েকটা দোকান আছে, কিন্তু এখানে মিষ্টি খেতে আসছি হচ্ছে খোকা মিয়ার দোকানের মিষ্টি। এটা হচ্ছে মেইন, এবং এটা হচ্ছে মূল তেঁতুলতলার মিষ্টির যে শুরু, এটা এবং সবচেয়ে ভালো। তা কথা না বাড়ে হচ্ছে আগে মিষ্টি খাবো। তো খাচ্ছি হচ্ছে রসগোল্লা। এটা যদিও আমার কাছে হচ্ছে নতুন না, খুবই পুরাতন। মানে একদম গরম গরম মিষ্টি, মানে গরম মানে ওনারা শেষ করতে পারতেছে না, এর মধ্যে হচ্ছে মিষ্টি সব বিক্রি হয়ে যাচ্ছে। আর আমি যেখানেই যাই সব জায়গায় শুধু গরম মিষ্টি পাই। গরম মিষ্টির টেস্টই অন্যরকম। পাশেই খলিলের দোকান নামে আরেকটা জনপ্রিয় দোকান আছে, আমি এটাতেও ট্রাই করেছিলাম। তবে আমার কাছে খোকা মিয়ার মিষ্টি সবচেয়ে ভালো লেগেছে। ভাই কি মিষ্টি নিতে আসলেন এই খলিলের দোকানে? জি ভাই, খলিল ভাইয়ের দোকানে খুব সুস্বাদু মিষ্টি। ও আচ্ছা আচ্ছা, আপনার এই এলাকার মানুষই নাকি আপনারা? হ্যাঁ, আমার বাসায় পাশে। কেবল 2 পিস খাইছি, এখন আবার 10 পিস নিয়ে গেলাম বাসার জন্য। ও আচ্ছা, এটা কি ভালো লাগে অনেক? হ্যাঁ, খুব ভালো লাগে। আমি খলিলের দোকানে এক পিস ছানাও ট্রাই করেছিলাম। খলিলের রসগোল্লা থেকে ছানাটা বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ হলো, মিষ্টি খাওয়া শেষ হলো, আর আমার এই ফরিদপুর সদর উপজেলার ভিডিওটাও এই তেঁতুলতলা থেকেই শেষ হলো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।